Hello everyone, welcome to the Way of Solution. This is Arabul Rahman. 4th August 2026 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের আমাদের নিবেদন আমরা অবশ্যই 4th আগস্টের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করব এবং সকলে শেষ পর্যন্ত পর্বটি দেখতে থাকো, সাথে সাথে আমরা কিন্তু জিকে প্রশ্নোত্তর প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক আজকের আমাদের সরাসরি জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দিয়ে। TWS একাডেমি অ্যাপ যারা ডাউনলোড করোনি অবশ্যই ডাউনলোড করো। লাইভ ক্লাস প্লাস পিডিএফ নোটস এবং বিভিন্ন ধরনের এক্সট্রা তোমরা এখানে ফিচার্স দেখতে পাবে TWS একাডেমি অ্যাপে। কল করো আমাদের হেল্পলাইন নাম্বারে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের ব্যাচ সম্বন্ধে তোমাদের। চলো আমরা সরাসরি তাহলে শুরু করছি আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব। দেখে নেওয়া যাক আমাদের আজকের প্রথম কোশ্চেন্স কি বলা হচ্ছে। ভারতের বিমান সংস্থা ইন্ডিগো এর নতুন সিইও হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছে? ভারতবর্ষের বিভিন্ন বিমান সংস্থা আছে, তার মধ্যে ইন্ডিগো হচ্ছে আমাদের ভারতবর্ষের লিডিং মানে সবথেকে প্রধান বিমান সংস্থা। এর মার্কেট ক্যাপ সবথেকে বেশি আমাদের ভারতবর্ষে। তো সেই ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর নতুন সিইও অর্থাৎ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছেন উইলি ওয়ালশ। উইলি ওয়ালশ টেক্স চার্জ অ্যাজ ইন্ডিগো সিইও। রিসেন্টলি তিনি এই চার্জটা পেয়েছেন। নেক্সট হচ্ছে 2026 সালের কমনওয়েলথ গেমস ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এবং সেই কমনওয়েলথ গেমসে ভারত মোট কতটি স্বর্ণপদক অর্জন করেছে? আমরা কমনওয়েলথ গেমসটাকে কিন্তু ডিটেলসে অ্যানালাইসিস করেছি বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আমরা সেই জুলাই মাসের শেষ থেকে কিন্তু কমনওয়েলথ গেমসটাকে ফলো করছি এবং কমনওয়েলথ গেমসে সম্প্রতি আমাদের ভারত কতগুলি পদক অর্জন করেছে টোটাল যদি আমরা দেখি স্বর্ণপদক অর্জন করেছে 13টি আমাদের ভারত। ইন্ডিয়া কনক্লুডেড ইটস ক্যাম্পেনিং অ্যাট দ্য কমনওয়েলথ গেমস 2026 অর্থাৎ 2026 সালের কমনওয়েলথ গেমস আমাদের ভারত সম্প্রতিকালে সম্পন্ন করেছে ইন গ্লাসগোতে এটা অনুষ্ঠিত হয়েছিল স্কটল্যান্ডের উইথ 39 মেডেলস। আমাদের ভারত এখানে 39টি টোটাল মেডেলস জেতে, যার মধ্যে 13 গোল্ড, 17 সিলভার অ্যান্ড 9 মানে 9টি ব্রোঞ্জ পদক। এই হচ্ছে আমাদের ভারতের এই বছরের কমনওয়েলথ গেমসের প্রদর্শনী। সেখানে আমাদের ভারত 39টি টোটাল মেডেল জিতেছে। সো খুব গুরুত্বপূর্ণ অ্যান্ড সমস্ত প্লেয়ারদেরকে আমার এবং আমাদের সকলের পক্ষ থেকে কিন্তু কনগ্রাচুলেশনস। এবং আমরা কিন্তু সম্প্রতি অ্যাচিভমেন্ট করেছি অনেক খেলাতে এবং তার মধ্যে অনেক পদক আমরা জিতেছি। আমি সেটা নিয়ে দেখবো, তার আগে একটু বলে রাখি গ্লাসগোতে যেটা হলো সেখানে 39টি পদক তো পেয়েছি আমরা। যদি এটাকে আমরা একটু স্পোর্টস ওয়াইজ, হ্যাঁ, ইন্ডিয়াস ফাইনাল মেডেল ট্যালিটাকে যদি আমরা স্পোর্টস ওয়াইজ সাজাই তাহলে বক্সিংয়ে আমাদের 10টা পদক এসেছে। বক্সিংয়ে কিন্তু আমাদের ভারতীয় বক্সাররা অনেক ভালো পারফরমেন্স করেছে, সবথেকে বেশি সোনার পদক বক্সিংয়ে এসেছে। অ্যাথলেটিক্সে 10টি, অ্যাথলেটিক্স মানে মাল্টিপল বিভিন্ন ধরনের যে স্পোর্টস, শর্টপুট, জ্যাভলিন থ্রো, এগুলো সবই কিন্তু অ্যাথলেটিক্সের মধ্যে পড়ে। ওয়েট লিফটিংয়ে 8টি পদক, প্যারা অ্যাথলেটিক্সে 6টি পদক, জুডোতে 4টি পদক যেটা প্রথমবারের জন্য এসেছে ভারতে, অ্যান্ড প্যারা পাওয়ার লিফটিংয়ে 1টি পদক। তো এই হচ্ছে আমাদের ডেরি স্টুডেন্টস। প্যারা পাওয়ার লিফটিংয়ে ঝান্ডু কুমার প্রথম জিতেছিলেন। এই পদকটা হচ্ছে ভারতবর্ষের প্রথম এই বছর কমনওয়েলথ গেমসের ফার্স্ট পদক ছিল, প্যারা পাওয়ার লিফটিং দিয়ে শুরু হয় অ্যান্ড টোটাল হচ্ছে 39টি এই পদক। এবারে দেখো আমি যেটা বললাম একটু আগে যে আমাদের ভারতের খেলোয়াড়রা বক্সিংয়ে কিন্তু অনেকগুলো পদক জিতেছে। বক্সিংয়ে কতগুলি? 10টি পদক এসেছে, তার মধ্যে 7টি কিন্তু বক্সিংয়ে সোনার পদক এসেছে। তো ভারতীয় পদক জয়ীরা গ্লাসগো কমনওয়েলথ গেমস 2026-এ কোন ক্ষেত্রে? বক্সিং খেলাতে। বক্সিংয়ে যে 7টি সোনার পদক এসেছে তার মধ্যে প্রীতি পাওয়ার মহিলাদের 54 কেজি বিভাগে, জেসমিন ল্যাম্বোরিয়া মহিলাদের 57 কেজি বিভাগে, সাক্ষী চৌধুরী মহিলাদের 51 কেজি বিভাগে, প্রিয়া ঘঙ্গাস তিনি ডেয়ার স্টুডেন্টস মহিলাদের 60 কেজি বিভাগে, এবং অরুন্ধতী চৌধুরী মহিলাদের 70 কেজি বিভাগ, সচিন সিওয়াচ মহিলাদের 60 কেজি এবং অঙ্কুশ পাংহাল তিনি পুরুষদের 80 কেজি বিভাগে সোনা জিতেছেন। এছাড়া রৌপ্য পদক জিতেছেন আমাদের ভারতীয় বক্সারদের মধ্যে আরও 3জন, যাদুমণি সিং, লাভলিনা বরগোহাঁই এবং নরেন্দর বেরওয়াল, এরা রৌপ্য পদক জিতেছে। টোটাল আমাদের ভারতের 10টি পদক। খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু জেনে রাখতে হবে। বিশেষ করে এখানে জেসমিন ল্যাম্বোরিয়া এবং প্রীতি পাল নিয়ে আমরা গতদিনে কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করেছি, সেখানে এই টাইপের কোশ্চেন্স কিন্তু আমরা পেতে পারি। লাভলিনা বরগোহাঁই অলিম্পিক পদক বিজয়ী, ইনি এই বছর কি পদক পেয়েছেন অলিম্পিক গেমসে সেটাও কিন্তু হাইলাইটে থাকবে আমাদের
পরীক্ষার জন্য। এরপরের প্রশ্নতে আমরা আসবো, তার আগে বলে রাখি সকলে পর্বটিতে একটা করে লাইক করে ফেলো। তোমাদের জন্য এত সুন্দর করে সুন্দর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমি বাছাই করে আনছি, এবং অবভিয়াসলি কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করতে অন্যান্য সমস্ত ক্লাসের থেকে একটু এফর্ট বেশি লাগে, তো সেই এফর্টের জন্যই একটা লাইক করো। চলো, কে কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026-এ পুরুষদের সিঙ্গেলসে সোনা জিতেছেন? আমরা জানি কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ এটা আমাদের দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। এটা কিন্তু কমনওয়েলথ গেমস নয়, এটা কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। তো এটা দিল্লিতে হচ্ছে, অ্যান্ড দিল্লিতে যে কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হচ্ছে সেখানে টিম ইভেন্টে যদি বলি, হ্যাঁ, টিম ইভেন্টে আমাদের ভারতের মহিলা এবং পুরুষ টিম বা দল চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ কি না, দুটোই চ্যাম্পিয়ন হয়েছে, পুরুষ এবং মহিলাতে ভারত। কিন্তু সিঙ্গেলস যদি বিভাগের কথা বলি, কমনওয়েলথ টেবিল টেনিসের সিঙ্গেলস বিভাগে পুরুষদের সিঙ্গেলসে সোনা জিতলেন কে? সেটি হলো অঙ্কুর ভট্টাচার্য। দেখো, অঙ্কুর ভট্টাচার্য অ্যান্ড ইয়াশওয়াসিনী ঘোরপাদে ওনস দ্য মেন্স অ্যান্ড ওমেন্স সিঙ্গেলস টাইটেল। তাহলে অঙ্কুর এবং ইয়াশস্বিনী তারা দুজনে পুরুষ এবং মহিলাদের সিঙ্গেলস টাইটেল জিতেছে, অ্যান্ড অবভিয়াসলি দুজনেই কিন্তু ভারতীয়। ইভেন্ট অ্যাট দ্য কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026, যেটা দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে রিসেন্টলি। এরপরে 4 নম্বর কোশ্চেন, ইরান। সাম্প্রতিক সময়ে ইরান পৃথিবীর মধ্যে সবথেকে আলোচিত একটা দেশ আমরা যদি বলি, যেহেতু ইরান বেশ এই প্রায় 6-7 মাস ধরে কিন্তু যুদ্ধে লিপ্ত আছে, অ্যান্ড যুদ্ধ চলছে সেখানে ইরানে। অ্যান্ড ইরান বলে যে দেশটা আছে মধ্যপ্রাচ্যের, এই দেশটাতে পরবর্তী ভারতের রাষ্ট্রদূত কে হতে চলেছে? রুদ্র গৌরব শ্রেষ্ঠ, টি.এস. তিরুমূর্তি, বিশ্বেশ নেগি, এবং আরেকটি হচ্ছে বিনয় মোহন কোয়াত্রা। সঠিক উত্তর অপশান সিতে আমরা পাবো বিশ্বেশ নেগি। দেখো, বিশ্বেশ নেগি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান। ইরান দেশের রাজধানীর নাম কি? কমেন্ট করে সকলে জানিয়ে ফেলো। ইরানের রাজধানী এবং মুদ্রার নাম আমরা একটু জেনে রাখবো। ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান, আর ইরানের মুদ্রার নাম ইরানি রিয়াল, তাই তো? আচ্ছা, ইরানের সর্বোচ্চ যিনি নেতা তার নাম হচ্ছে আয়াতুল্লাহ আলী সরি, আয়াতুল্লাহ নয়, মুস্তবাই খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র, হ্যাঁ, মুস্তবাই খামেনি। তাহলে এখানে জেনে রাখবো এটা। চলো, এরপরে স্বচ্ছ শক্তি বা ক্লিন এনার্জি, ঠিক আছে, যেটা আছে, তো সেই ক্লিন এনার্জি রিনিউয়েবল শক্তি, সেক্ষেত্রে সহযোগিতা বাড়াতে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার কোন দেশের সাথে 4টি সমঝোতা স্বাক্ষর করেছে? রিসেন্টলি 4টি সমঝোতা স্বাক্ষর হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে স্বচ্ছতা বা ক্লিন এনার্জি সহযোগিতা বাড়ানো। তো অন্ধ্রপ্রদেশ কাদের সাথে স্বাক্ষর করেছে চুক্তি? রাইট অ্যান্সার ইজ অপশন বি, অস্ট্রেলিয়া। গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের যে সরকার আছে, অন্ধ্রপ্রদেশের বর্তমান সিএম চন্দ্রবাবু নাইডু, ডেপুটি সিএম পবন কল্যাণ, অ্যান্ড অন্ধ্রপ্রদেশ সরকার অ্যান্ড অস্ট্রেলিয়া হ্যাভ সাইন্ড 4 মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, 4টি সমঝোতা স্বাক্ষর করেছে বা মৌ স্বাক্ষর করেছে ইন অমরাবতীতে, তাদের রাজধানীতে, টু স্ট্রেংথ কোঅপারেশন ইন ক্লিন এনার্জি। তো ক্লিন এনার্জি যেটা আছে সেক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে, শক্তিশালী করতে, এবং সাথে সাথে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং, মানে অত্যাধুনিক ডেরি স্টুডেন্টস ম্যানুফ্যাকচারিং যেটা বলা হয়, ম্যানুফ্যাকচারিং, এছাড়া ইনক্লুসিভ এডুকেশন, হ্যাঁ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এবং স্টুডেন্ট যারা আছে শিক্ষার্থী তাদের মেন্টাল হেলথ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের জন্য এই চুক্তিগুলো কিন্তু সম্প্রতিকালে স্বাক্ষর করা হয়েছে। এরপরে প্রশ্ন 6, রেয়ার আর্থ এলিমেন্টস এর অনুসন্ধানের জন্য লাইসেন্স কার্যকরী করা দেশের প্রথম রাজ্য কোনটি? রেয়ার আর্থ এলিমেন্টস, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই যে ডিজিটাল যুগ, ডিজিটাল পৃথিবীতে দাঁড়িয়ে রেয়ার আর্থ এলিমেন্টসের কিন্তু প্রয়োজনীয়তা অত্যন্ত বেড়ে গেছে। তোমরা রিসেন্টলি দেখবে মোবাইল যে ফোনগুলো আছে বা ইলেকট্রনিক ডিভাইসের দাম কিন্তু হু হু করে বেড়েছে। দেখো, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসের দাম প্রচুর বেড়ে গেছে। এটা কেন বেড়েছে? কারণ রেয়ার আর্থ মিনারেলসগুলো কিন্তু খুব মানে রেয়ার টু রেয়ার হতে চলেছে, অ্যান্ড এই যে রেয়ার আর্থ মিনারেলস, এটা যার কাছে থাকবে সে পরবর্তী সুপার পাওয়ার।
এটা সবথেকে বেশি চায়নার কাছে আছে, 90% বেশি কিন্তু চায়না প্রোডিউস করে। অ্যান্ড অবভিয়াসলি আমাদের ভারতবর্ষের একটা রাজ্যে রেয়ার আর্থ মিনারেলস খুব বেশি পরিমাণে পাওয়া যায়, সেটা হচ্ছে রাজস্থান। মনে আছে এই বছরের শুরুর দিকে আরাবল্লী পর্বত নিয়ে একটা বিবাদ হয়েছিল। সেই আরাবল্লী পর্বতকে সেটাকে আরাবল্লী পর্বতে যে জঙ্গল ছিল, হ্যাঁ, সেই আরাবল্লী পর্বতের জঙ্গল অঞ্চলটা, সেখানে যে পাহাড়গুলো ছিল সেই পাহাড়গুলোকে 100 মিটারের কম বলে পাহাড়ের মর্যাদা দেয়া হচ্ছিল না। এটা কেন হচ্ছিল না? বিকজ রেয়ার আর্থ মিনারেলস ওখানে পাওয়া যায়। যদি ওটাকে পাহাড় বা জঙ্গলের মর্যাদা দেয়া হয় তাহলে ওখান থেকে কোম্পানি কিন্তু রেয়ার আর্থ মিনারেলস বা সরকার কিন্তু রেয়ার আর্থ মিনারেলসগুলো বার করতে পারবে না। তো এই কারণে সংজ্ঞাটাই চেঞ্জ করে দেওয়া হয়েছিল। পরে আবার কোর্ট ওটার উপরে স্টে লাগিয়ে দেয়। অ্যান্ড পরে আমরা দেখব রাজস্থান সম্প্রতিকালে বিভিন্ন জায়গা থেকে রেয়ার আর্থ মিনারেলস অনুসন্ধানের জন্য একটা লাইসেন্স দিয়েছে। রাজস্থান হ্যাজ বিকাম দ্য ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি টু execute an exploration license for the rare earth elements. ওকে, চলো এরপরে দেখি আমরা 2030 সালে কমনওয়েলথ গেমস ভারতের কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে। 2026-এ কমনওয়েলথ গেমস হলো, আবার নেক্সট কমনওয়েলথ গেমস হতে চলেছে কবে? 2030 সালে। অ্যান্ড 2030-এর যে কমনওয়েলথ গেমস হবে সেই 2030-এর কমনওয়েলথ গেমস আমাদের ভারতের আহমেদাবাদ শহর হোস্ট করতে চলেছে। দ্য কাউন্টডাউন টু দ্য 2030 অর্থাৎ 2030 সালে আহমেদাবাদ কমনওয়েলথ গেমস হ্যাজ অফিসিয়ালি বিগান। তো সম্প্রতি শুরু হয়ে গেছে উল্টো গণনা কিসের? ডিয়ার স্টুডেন্টস, 2030 সালে যে আমাদের কমনওয়েলথ গেমস হবে ভারতে। এর আগেও ভারত একবার কিন্তু কমনওয়েলথ গেমস হোস্ট করেছে, সেটা ছিল 2010 সালের কমনওয়েলথ গেমস। 8 নম্বর কোশ্চেন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় স্বামী বিবেকানন্দ কালচারাল ইউথ সেন্টার বিবেক স্মারক উদ্বোধন করলেন? স্বামী বিবেকানন্দ কালচারাল ইউথ সেন্টার, যার নাম স্বামী বিবেক স্মারক, এটা উদ্বোধন করা হলো। ভুল আছে এটা, হ্যাঁ, এটা মহীশূর উত্তর হবে, অপশন ডি। দেখো, প্রাইম মিনিস্টার শেয়ার্ড গ্লিমসেস from the address at the inauguration of the Swami Vivekananda Cultural Youth Center বিবেক স্মারক ইন মহীশূর। তো এটা কর্ণাটক রাজ্যে উদ্বোধন করা হয়েছে, কর্ণাটকের মহীশূরে। হ্যাঁ, সম্প্রতি প্রধানমন্ত্রী কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ভিজিট করেছেন। অন্ধ্রপ্রদেশে তিনি একটা এয়ারপোর্ট উদ্বোধন করলেন, যেটার নাম ছিল ওই আল্লুরি সীতারাম রাজু গ্রিনফিল্ড এয়ারপোর্ট, আমরা গতদিনে কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছি। অ্যান্ড সেখানে এটাও উদ্বোধন করা হলো কর্ণাটক রাজ্যে এই সফরের মধ্যেই। বর্তমানে কি কি ব্যাচ চলছে TWS একাডেমিতে একটু নজর দিতে পারো। TWS একাডেমি ব্যাচে যদি এখনও যুক্ত না হও, আজই ডাউনলোড করো এবং যুক্ত হয়ে যাও তোমার পছন্দসই ব্যাচে। চলো আমরা আজকে জিকে প্রশ্ন উত্তর দেখবো। সবাই পর্বটিতে আবার একবার বলছি, শেয়ার করো পর্বটি এবং লাইক করো। আমার প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সে একটা করে ভুল থেকে যাচ্ছে না কোশ্চেন্স, প্রতিদিনই একটা করে ভুল থেকে যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্স। যাই হোক, কোনো ব্যাপার নয়। ভারতের রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? অ্যান্সার হচ্ছে 35, 35 বছর প্রয়োজন। ওকে, চলো। এছাড়া শুধু উপরাষ্ট্রপতি নয়, সাথে সাথে জেনে রাখবে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগে? রাষ্ট্রপতি, রাজ্যপাল, এগুলোর ক্ষেত্রেও ন্যূনতম বয়স যদি আমরা দেখি, ন্যূনতম বয়স কত লাগে? এক্ষেত্রেও 35 বছর লাগে, 35 ইয়ার্স। চলো। কেরোসিনের মাধ্যমে কোন ধাতু ডুবিয়ে রাখা হয়? কেরোসিনের মধ্যে একটা ধাতু ডুবিয়ে রাখা হয়, তার নাম কি? অপশন এ ইজ রাইট অ্যান্সার, সোডিয়াম কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন পুরসভা ভিয়েনায় ইউনিডোর জেন্ডার ইকুয়ালিটি মোবিলাইজেশন অ্যাওয়ার্ড জয় করেছে?
ইউনিডো হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটার সদর দপ্তর অস্ট্রিয়া দেশের রাজধানী ভিয়েনাতে। অ্যান্ড সেখান থেকে জেন্ডার ইকুয়ালিটি মোবিলাইজেশন অ্যাওয়ার্ড জয়লাভ করেছে ভারতের কোন পৌরসভা বা মিউনিসিপ্যাল কর্পোরেশন? অ্যান্সার হচ্ছে গুন্টুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। দেখো, গুন্টুর মিউনিসিপ্যাল কর্পোরেশনটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত আছে। অ্যান্ড অন্ধ্রপ্রদেশের যে গুন্টুর মিউনিসিপ্যাল কর্পোরেশন সেটা ইউনিডোর পুরস্কার পেল। ইউনিডোর সদর দপ্তর ভিয়েনাতে, প্রতিষ্ঠা হয় 1966-তে, ফুল ফর্ম ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা। তরল সোনার আক্ষরিক অর্থ নিচের কোনটি বোঝায়? তরল সোনা বলতে কি বোঝায়? কোনটি তরল সোনা? পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়। গুড। এটা ফিফা প্রতিষ্ঠার সময় নিচের কোন দেশটি এর প্রতিষ্ঠা সদস্য ছিল না? ফিফা বলে যে সংস্থাটি আছে, ফুটবল, সম্প্রতি ফিফা বিশ্বকাপ হয়েছে, তোমরা জানো নিশ্চয়ই। ফিফার প্রতিষ্ঠা সদস্য ছিল না ইংল্যান্ড, তাহলে কারা ছিল? ফিফা প্রতিষ্ঠা হয় 1904 সালের 21শে মে, প্যারিসে এটা প্রতিষ্ঠিত হয়। ওকে, সালটি যে সালে এটা প্রতিষ্ঠিত হয় তখন ফিফার সদস্য দেশ ছিল যারা, তারা হচ্ছে বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, আর কি দেশ? ফ্রান্স, নেদারল্যান্ডস, নেদারল্যান্ডসটাকে হল্যান্ড দেশও বলা হয়, হ্যাঁ, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড, এগুলো হচ্ছে ফিফার প্রথম প্রতিষ্ঠা সদস্য দেশ। ফিফার সভাপতি প্রথম ছিলেন রবার্ট গেরা, একজন ফরাসি সাংবাদিক তিনি। আর বর্তমান ফিফার সভাপতি জান্নি ইনফান্তিনো, একজন সুইস ব্যবসায়ী। এরপরে জোড়পোখরি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গে ওভারঅল যদি দেখি 15টার কাছাকাছি আমরা অভয়ারণ্য দেখতে পাই, আর 6টি ন্যাশনাল পার্ক দেখতে পাবো। তো তার মধ্যে জোড়পোখরি, তারপরে সেঞ্চল, দেন মহানন্দা, এগুলো হচ্ছে দার্জিলিংয়ে অবস্থিত কিছু স্যাংচুয়ারি বা কিছু ডিয়ার স্টুডেন্টস অভয়ারণ্য। প্রথম ফিফা শান্তি পুরস্কার ফুটবল ইউনিটস, এটা আছে, ইউনাইটস হবে, ইউনাইটস দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, কাকে প্রদান করা হয়েছে? ফিফা শান্তি পুরস্কার প্রথমবারের জন্য এটা দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। অপশন এ রাইট অ্যান্সার। শৈবাল ও ছত্রাক কোন গোষ্ঠীর অন্তর্গত? থ্যালোফাইট, হাইড্রোফাইট, মেসোফাইট আর হ্যালোফাইট। সঠিক উত্তর হচ্ছে এখানে ডিয়ার স্টুডেন্টস হ্যালোফাইট। ওকে, থ্যালোফাইট শৈবাল ছত্রাক, হ্যালোফাইট হচ্ছে জলজ উদ্ভিদ, মানে যেমন পদ্ম, ঠিক আছে, পদ্ম গাছ, শালুক যে গাছ হয়ে থাকে, শালুক, পদ্ম, এই যে গাছগুলো আছে, শাপলা ইত্যাদি, যেগুলো জলে জন্মায়, যেমন বিভিন্ন ধরনের কচুরি পানা হতে পারে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে ডেরি স্টুডেন্টস কি, এগুলো হচ্ছে সবই হাইড্রোফাইট, জলে জন্মানো উদ্ভিদ। মেসোফাইট মানে সাধারণ পরিবেশে যে সমস্ত উদ্ভিদ জন্মায়, যেমন শাল গাছ, হ্যাঁ, শাল, অথবা আম গাছ, জাম গাছ, হ্যাঁ, কাঁঠাল গাছ, এই যে গাছগুলো আমরা আশেপাশে দেখতে পাই, সাধারণ উদ্ভিদ, সেগুলো মেসোফাইট। আর হ্যালোফাইট হচ্ছে লবণাম্ব উদ্ভিদ। লবণাম্ব উদ্ভিদ মানে আমরা কেমন বলতে পারি? সুন্দরী গাছ, সুন্দরী গাছ, হ্যাঁ, গরান গাছ আমরা বলতে পারি, সুন্দরী, গরান ইত্যাদি গাছ হচ্ছে হ্যালোফাইট উদ্ভিদের মধ্যে পড়ে। মহাকাশে যাওয়া প্রথম কুকুরের নাম কি? মহাকাশে যাওয়া প্রথম কুকুর ছিল লাইকা। অপশন এ রাইট অ্যান্সার, লাইকা। এমএস ওয়ার্ডে কোনো শর্টকাট কি হাইপারলিঙ্ক ডায়লগ বক্স
কোন শর্টকাট কি হাইপারলিঙ্ক ডায়লগ বক্স খোলে? হাইপারলিঙ্ক মানে হচ্ছে একটা লিঙ্কের মাধ্যমে একটা ধরো কোনো একটা টেক্সট আছে সেটাকে আমরা হাইপারলিঙ্ক করতে পারি, যেটাতে ক্লিক করলে আমরা সরাসরি অন্য একটা পেজে চলে যেতে পারি। এটাকে হাইপারলিঙ্ক বলা হচ্ছে। তো এমএস ওয়ার্ড একটা শর্টকাট কি আছে, কি মানে একটা সুইচ, সেটা আমরা প্রেস করলে কিবোর্ডে হাইপারলিঙ্ক ডায়লগ বক্স খুলে যাবে, আর সেটির নাম হচ্ছে CTRL+K, অপশান বি রাইট অ্যান্সার। চলো একটা বাড়ির কাজ দেওয়া রইবে প্রতিদিনের মতোই। দাক্ষিণাত্য মালভূমি কি ধরনের মালভূমি? কমেন্ট বক্সে এটার উত্তর সকলে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা শেষ পর্যন্ত আজকের পর্বটি দেখেছো, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা রেখেছিলাম আজকের পর্বে। আশা করব পর্বটি তোমাদের খুবই ভালো লেগেছে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এইভাবে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো না করলে আজই ফলো করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দিস ইজ আরাবুল রহমান। এতক্ষণ ছিলাম তোমাদের সাথে। টাটা।